হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সঙ্গে জয়েন করেছে আমাদের মশিউর ভাই। তিনি একই সাথে আমার স্টুডেন্ট, আবার একই সাথে আজকের গেস্ট। তিনি আমার ব্যাচ টুতে ছিল, থ্রিতেও ছিল, ওয়ানে ছিল এবং টুতে ছিল। তো আহ, বেশি আমরা অলরেডি একটু লেট হয়ে গেছি, আমরা টাইম ওয়েস্ট না করে আমরা মেইন প্রসেসে চলে যাই। মশিউর ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো আছি ভাই, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু আপনার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। বলেন আপনার সম্পর্কে কি অবস্থা, ক্যারিয়ার লাইফ কেমন যাচ্ছে, এবং অ্যাকচুয়াল কোশ্চেন যেটা সবচেয়ে বেশি আসে, যে ডেভেলপার লাইফটা কেমন? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে মুশিউর রহমান। আমি বর্তমানে স্পারটেক এজেন্সিতে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছি। তো ডেভেলপমেন্ট কেরিয়ার আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। আই থিঙ্ক ইট ইজ লাইক এ গেম। আমার কাছে এখন একটা গেমের মতো লাগে, যে প্রতিদিন হচ্ছে নতুন নতুন প্রবলেম সলভ করা, ক্লায়েন্টের কোনো একটা রিকোয়ারমেন্ট দেখে বা ওদের বিজনেস গুলো বুঝতে চেষ্টা করা। সো ইয়া, আই এম হ্যাভিং এ গ্রেট টাইম। আলহামদুলিল্লাহ, খুব ভালো এনজয় করতেছি ব্যাপারটা। ওকে। তো আজকের সেশন অলরেডি আমরা জানি যে আপনাকে যে সেশন যেটার জন্য আনছি সেটা হচ্ছে যে আমরা অ্যাপ ডেভেলপমেন্টে যে কমন প্রবলেমটা ফেস করি, যে দেখা যায় আমাদের অনেক সময় অনেকেই অ্যাপ্রোচ করে যে ভাই আমি একটা অ্যাপ বানাইছি। তো যখন এই অ্যাপ্রোচটা আসে তাদের, তখন আমরা একটা কমন মিস্টেক করে থাকি যে একটা ক্লায়েন্ট আসছে, আমি সঙ্গে সঙ্গে প্রথম আমার ইন্টেনশন আছে যে ক্লায়েন্ট আসছে, এখান থেকে আবার টাকা বের করতে হবে। তো হুম। এই প্রবলেমটা আমরা ফেস করি, করার পরে দেখা যায় যে আমরা আসলে না বুঝেই অ্যান্সার করার ফলে দেখা যায় কোনো একটা প্রজেক্ট একটু বেটার টাকা পেতে পারতাম, বাট ওইটা কম পাচ্ছি। আবার দেখা যায় একটু আহ, বেশি চেয়ে ফেলছে জন্য আমাদের ক্লায়েন্ট আসে না। এটা নিয়ে আজকে আমাদের টপিক। তো হুম। প্রথম যেই কোশ্চেনটা আপনার কাছে আমি রাখবো, যেহেতু আপনি একই সঙ্গে ডেভেলপমেন্টের কাজ করেন, এবং আপনার যখন ফাইবার হোক, লিঙ্কড, তারপর হচ্ছে আপনার আপওয়ার্ক হোক, এগুলোর ক্লায়েন্ট যখন আপওয়ার্ক। আসে আপনার কাছে, সো এই ক্লায়েন্ট গুলাকে যখন আপনি এদের সঙ্গে কথা বলতে চান, প্রথম যে প্রবলেমটা হয় যে আমরা অনেকেই কথা বলতে পারি না। তো কিভাবে কথা বলেন? আর এর সঙ্গে আরেকটু একটা ছোট কোশ্চেন অ্যাড করে দেই। অ্যাকসেন্ট নিয়ে আমাদের একটু মাথায় টেনশন থাকে যে আসলে আমরা বাইরের কারোর সঙ্গে কথা বলতেছি, অ্যাকসেন্ট কোনো প্রবলেম হবে কিনা। সো কোশ্চেন হচ্ছে কিভাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বলেন, এবং অ্যাকসেন্ট এই ক্ষেত্রে কোনো প্রবলেম কিনা। আচ্ছা, এটা একটা ভালো জিনিস আসলে। ফার্স্ট অফ অল যখন ইনিশিয়ালি আমি স্টার্ট করছিলাম, খুব বড় অ্যান্সার হবে না এটা, বাট তারপরও যখন শুরু করছিলাম তখন আমারও মনে হয়েছিল যে এটা কি আরো আসলে আদৌ কোনো ইস্যু কিনা। বাট ক্লায়েন্টের সাথে কথা বলার ব্যাপারে পার্সোনালি আমার কাছে এতদিন কাজ করার পরে যেটা মনে হয়েছে যে মানে ক্লায়েন্টের কোনো একটা কথা শোনার পরে মানে ইউ হ্যাভ টু বি গুড লিসেনার ফার্স্ট অফ অল। যে ক্লায়েন্ট একটা কথা বলছে, ওরে বলতে দেওয়া, ওরে বলার সুযোগ দেওয়া। অনেক সময় দেখা গেছে স্বাভাবিক ক্লায়েন্ট কিন্তু নন টেকনিক্যাল গায়, সো হি ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট সেক্টর, হোয়াট মাই কোডিং ইজ অ্যাকচুয়ালি, হাউ মাই কোডিং ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। সো সে জানে না। বাট এখন হচ্ছে যে আমি তারে বুঝাইতে হবে বিজনেস চিন্তাতে, কারণ সে কিন্তু তার বিজনেসটারে নিয়ে আসছে এজ এ অ্যাপ ফর্মে বা ওয়েব ফর্মে বা ওয়েব অ্যাপ্লিকেশন ফর্মে। সো আমার হচ্ছে যে তার জিনিসটাকে বুঝতে হবে, তারে বলতে দিতে হবে, এরপরে তার মতো করে বুঝাতে হবে। সো এটা একটা অ্যাপ্রোচ যে আমি ক্লায়েন্টের বলার সুযোগ দিচ্ছি। আর এভাবে হচ্ছে যে মূলত মেইনলি ডিল করা হয় এগুলোর সাথে, তাহলে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে একটা ভ্যালু পায় যে আমি একটা কথা বলতেছি, সে আমার কথার একটা ভ্যালু দিচ্ছে। আর অ্যাকসেন্টের ব্যাপারে যদি বলা হয়, আসলে এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। এই কারণে ম্যাটার করে না কারণ গ্লোবালি ওরা জানে যে ইংলিশ ইজ নট মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আপনি বুঝতেছেন কিনা, বলতে পারতেছেন কিনা। ইভেন অনেক সময় আমার যখন ফার্স্টে ফার্স্টে যখন আমি শুরু করছিলাম তখন দেখেছে যে আমি আমার ওই যে একটা কথা থাকে না যে ভোকাবুলারি কম, দেখেছে একই ওয়ার্ড বারবার রিপিট হচ্ছে। তো ক্লায়েন্ট কিন্তু এটা নিয়ে হাসাহাসি করতেছে না, বা আশেপাশে আমার কলিগ কেউ হাসাহাসি করতেছে না, বিকজ এটা একটা প্রসেসের মধ্যে যাইতে যাইতে হয়ে যায় জিনিসটা। তো অ্যাকসেন্ট অবভিয়াসলি ম্যাটার করে না। ইউ হ্যাভ টু বি গুড লিসেনার ফার্স্ট, দেন জাস্ট যতটুক জানেন ওটুকের মধ্যে হচ্ছে ডেলিভার করা। এটুকে হইলেই হচ্ছে যে সুন্দরভাবে কথা বলা শেষ করা যায়। আর সো এখানে কোনো আপনার বিগ ডিল পুরো না। ব্যাপারটা যদি আমি র্যাপ আপ করি, ব্যাপারটা অনেকটা এরকম যে ক্লায়েন্ট আসলে কোডিং, যে কোড বুঝে না, ও আসে একটা প্রবলেম নিয়ে আমাকে সলিউশন দিতে হবে। সলিউশন নেই। কিন্তু ওরে যদি আমি বলি যে ভাই আপনার এই কোড করে দিব, ওই কোড করে দিব, ও বোর হয়ে চলে যাবে। ও বুঝবে না, তো চলে যাবে। ফার্স্ট প্রায়োরিটি ইজ ক্লায়েন্টের সঙ্গে যখন কথা বলবো তাকে আমার একটা ভ্যালু বুঝাইতে হবে, যে হ্যাঁ ভ্যালু ইউ বুঝিত। আর ইম্পর্টেন্ট ফর মি। ওকে।
এখানে আরেকটু যদি ভাই শর্ট করে অ্যাড শিওর করি, শিওর। জাস্ট মানে এটা হচ্ছে প্রো টিপস বলা যায়। মানে আমি পার্সোনালি অনেক বেশি ইউজ করছি। লাইক কোন একটা ক্লায়েন্ট কোন একটা আইডিয়া শেয়ার করছে, আইডিয়া নিয়ে আসছে, ও বললো বা আমি ওর প্রজেক্টটা কাজ করতেছি রানিং। এখন বলার পরে ও একটা প্রবলেম নিয়ে অনেকক্ষণ ডিসকাস করতেছে, আমি ওর সাথে ডিসকাস করতেছি। জিনিসটা হচ্ছে কি, আপনি একটা জিনিস নিয়ে যখন ঘন্টা পনেরো ঘন্টা ডিসকাস করেন, মিটিং গুলো কিন্তু লেন্দি হয় অনেক, 1 ঘন্টা 2 ঘন্টা প্রজেক্টের উপর বেস করে। তো একটা সময় দেখা যায় যে কি অনেক হজবরল হয়ে যায়। তা আমি পার্সোনালি করি কি, যে একটা সিঙ্গেল ফিচার নিয়ে কথা বলা শেষ হয়েছে, এরপর আমি বলি যে লেট মি ওভারভিউ দ্য হোল থিংস। তো ও এতে বুঝে কি যাচ্ছে, এতে হয় কি যে আপনার কোনো যদি কোনো জট লাগা থাকে কোথাও, তাহলে ওই জিনিসটাও ক্লিয়ার হয়ে যায়। আর ক্লায়েন্ট আসলে বুঝতে পারে যে ও আচ্ছা, ও আমার পুরো কথাটা শুনছে, দেন অবজার্ভ করছে, ওর একটা প্রপোজাল দিছে এবং আমাকে ওভারভিউ দিচ্ছে। 3-4টা পয়েন্ট একসাথে ক্লিয়ার হয়ে যায়। তো ওর ভ্যালুটা না, ও মানে একটা ট্রাস্ট ইস্যু, মানে ট্রাস্ট চলে আসে ওর, যে ওকে আই ক্যান ট্রাস্ট হিম, এই আর কি। এই ব্যাপারটার সঙ্গে আমি একটা জিনিস মজার অ্যাড করি, আমার মাথায় এটা বলার সঙ্গে সঙ্গে একটা জিনিস আসলো। আহ, আমি মাঝখানে একটা কোর্সের সঙ্গে ইনভলভ ছিলাম, যেখানে বেসিকলি কোর্সটা ছিল হচ্ছে এআই রিলেটেড, যেখানে আমরা বিভিন্ন এআই রিলেটেড টুল শিখবো। ফর এক্সাম্পল কিভাবে, যেমন আমি একজন ডেভেলপার, এখন আমি ভাই ইউআই জানি না, এখন আমার হচ্ছে একটা ডিজাইন বানাইতে হবে, আমি কোথায় বানাবো, এই টাইপের জিনিসপাতি। তো ওইখানে চালডালের চালডাল.কম এর প্রোডাক্ট ম্যানেজার, সে ছিল হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর। তো সে আমাদের বলতেছিল একটা কথা যে আমি মানে সে যেটা করতো, সে যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলতো, সে হোয়াটসঅ্যাপে কথা বলতেছে, এট দ্য সেম টাইম সে ওই কথাগুলোর একটা নোট নিতেছে, এবং এই নোটটা হুম দিয়ে নোটটাকে হচ্ছে আবার নোটবুক এলএলএম ওইখান থেকে, ওই নোটবুক এলএলএম করতে ওই জিনিসটাকে রিড করে ওইটা থেকে একটা ইউআই বানায় দিচ্ছে প্রেজেন্টেশন টাইপের, যেটা ক্লায়েন্টকে দেওয়ার পর ওটার মধ্যে আসলে কিছুই নাই, বাট ক্লায়েন্ট ওটা দেখার পর বলছে হ্যাঁ মানে ও আমার কথা বুঝতেছে যে আমি কি চাইতেছি। হ্যাঁ, ও বলতেছে এক্স্যাক্টলি হ্যাঁ ভাই। ভ্যালু দিচ্ছে। ওকে, সো ক্লায়েন্ট ভ্যালু ইজ দ্য ফার্স্ট থিং। ওকে, নেক্সট কোশ্চেন ফার্স্ট হচ্ছে থিং। কিভাবে ক্লায়েন্টকে আমি অ্যাপ্রোচ করব। ফর এক্সাম্পল ধরেন আপনার কাছে, আপনি ক্লায়েন্ট আপনার কাছে আসছে যে একটা সলিউশন প্রবলেম নিয়ে। এখন এই প্রবলেমটা আপনি ক্লায়েন্ট বুঝতেছে খুব ছোট। ধরেন একদম সিম্পল ভাবে যদি বলি, একজন ক্লায়েন্ট আসছে এসে বলতেছে ভাই আমার একটা ই কমার্স অ্যাপ লাগবে। এখন একটা ই কমার্স রেডি করতে হলে বাই ডিফল্ট তার সঙ্গে একটা অ্যাডমিন প্যানেল অ্যাড হয়ে যায়, রাইট? হুম, কারণ আমি একটা অ্যাডমিন এক্স্যাক্টলি। ছাড়া ই কমার্স কিভাবে বানাবো? এটা ক্লায়েন্ট এটা বুঝবে না। সো এই ক্ষেত্রে আপনি অ্যাপ্রোচটা কিভাবে দিবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন ক্লায়েন্টকে যে আমি এই সলিউশন দিতে পারি তোমাকে? সো আপনি কিভাবে সলিউশনটা অ্যাপ্রোচ করবেন? আচ্ছা, আচ্ছা, এর এই ব্যাপারটা হচ্ছে যে মানে যখন হচ্ছে ক্লায়েন্টের সাথে ডিল করতে হয়, ওই যে আগেও একটা কথা বলছি যে এখানে আসে না আমি এটা পারি ওটা পারি, আমি তোমাকে বেস্ট করে দিব, হুম এটা আসলে আদৌ কোনো ম্যাটার করে না আসলে। এভাবে এভাবে আসলে শুরু করাটাও ইয়া না। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় কি, যে ক্লায়েন্ট আসার আগে ওদের একটা ডেসক্রিপশন আসে প্রজেক্টে, যে আমি এই রিলেটেড একটা প্রজেক্ট চাই। তো ফার্স্টে হচ্ছে যে যেটা করা উচিত, যে ওই ডেসক্রিপশনটা অ্যানালাইসিস করা উচিত, যে ওর আসলে কি প্রবলেম। ঠিক আছে? হুম হুম তো ওর প্রবলেমটা বোঝার পরে হচ্ছে ওই অনুযায়ী আমি একটা সিনারিও চিন্তা করি, যে আচ্ছা ওর প্রবলেমের সলিউশন কি হইতে পারে। বিকজ আমি এখনো বিল্ড করিনি সিস্টেমটা, সিস্টেমে যাইনি আমি এখনো, বাট একটা ইউজ কেস চাইসা পড়ে যাচ্ছে, এই হচ্ছে ওর প্রবলেম, লেটস সে গার্ডেনিং এ গাছে পানি দেওয়া ওর হচ্ছে প্রবলেম। তো এটা সলিউশন কি হইতে পারে, আমি জাস্ট একটা ইমাজিন করতেছি যে লেটস সে হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি ফেলানো হুম হুম উইল বি দ্য সলিউশন। ঠিক আছে? এরপরে হচ্ছে যে ওকে হচ্ছে যে লিস্ট মানে ও যখন মিটিং এ আসে, ওর ডেসক্রিপশন পর পর একটা কোটেশন পাঠানো হয় সেলস থেকে, ওই কাজটা সেলস করে, যে তোমরা তোমার এই ফিচার গুলো ক্লিয়ার না এখনো, আমরা একটা মিটিং চাই। ঠিক আছে? তো যখন ও মিটিং এ আসে, তখন ওর সাথে কথাগুলো এমনিই হয় যে আমরা মানে একটা আস্থার জায়গা তৈরি করতে হয়। এখন আস্থার জায়গাটা কিভাবে তৈরি করবেন, কারণ ও ফর দা ফার্স্ট টাইম আপনার সাথে আসতেছে কথা বলতে। ঠিক আছে? তখন দেখা গেছে যে আমরা যেহেতু অনেকগুলা প্রজেক্ট নিয়ে কাজ করি, দেখা গেছে যে এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকলে ওর রিলেটেড বা এরকম না হলেও লিস্ট কাছাকাছি কিছু একটা আছে, তখন আমরা ওই জিনিসগুলো শো করাই যে এই হচ্ছে আমাদের পোর্টফোলিও, আমি এই এই কাজগুলো করতেছি। সো হাউ ডু ইউ থিঙ্ক, যে তোমার কাজের ব্যাপারে আমাদের তুমি কিভাবে ট্রাস্ট করতে পারো। এটা একটা আছে যে আমি হচ্ছে আমার এক্সিস্টিং কাজগুলোকে শো করাচ্ছি, শো অফ করতেছি এখানে। পাশাপাশি ওর সলিউশন, প্রবলেমটার সলিউশন কি হইতে পারে ওটার একটা মানে সিনারিও দিচ্ছি ওরে, যে তোমার প্রবলেমটা সলিউশন এটা এটা হইতে পারে, সিনারিও 1 2 3 4। তাহলে দেখেন একটা এট দ্য সেম টাইম ও হচ্ছে ওর প্রবলেমটা সলিউশনও পাইলো, আবার আরেকটা ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হলো। কিভাবে, যে ও দেখলো যে আমি কাজ করি আসলে, যেহেতু আমি এক্সিস্টিং প্রজেক্ট ওরে শো করাইছি, শো অফ করছি এখানে। তো হুম হুম। এই দুইটা জিনিস দিয়েই হচ্ছে যে মূলত এখানে ভাই আলটিমেটলি সবকিছুর পিছনে হচ্ছে যে ও একটা বিজনেস লজিক আপনি নিয়ে আপনার কাছে আসছে, ও কোডিং রিলেটেড বা টেকনিক্যাল রিলেটেড কিছুই জানে না।
আপনাকে হচ্ছে এখানে একটা ট্রাস্টের জায়গা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো ঘুরে ফিরে ওদিকে আর কি, এই একটা প্রসেস। ওকে, মোটামুটি একটা আইডিয়া পাইলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে যে মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট থাকে, আমার সাথে এই জিনিসটা অনেক সময় হয়, এটা এবং এটা নিয়ে আমি অনেকবার ধরাও খাইছি, যে ক্লায়েন্ট যখন অ্যাপ্রোচ করে তারা একটা রিকোয়ারমেন্ট দেয়, কিন্তু পরে গিয়ে রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে থাকে। তো এক্ষেত্রে চেঞ্জ হয়ে আপনি থাকে, কিভাবে এই এক্স্যাক্টলি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা হ্যান্ডেল করেন এবং এইটা অ্যাট দ্য সেম টাইম টাইমের সঙ্গে একটা ম্যাচ করে ফেলতে পারেন, যে হ্যাঁ আমরা এই টাইমের মধ্যে এই জিনিসটা করে দিতে পারবো, বলতেছিলেন 1 মাসের প্রজেক্টের প্ল্যান ছিল, এটা ওর মধ্যেই শেষ কিভাবে করেন? সো কিভাবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা ফুলফিল করেন, সোজা কথা। আচ্ছা, এই ক্ষেত্রে হ্যাঁ, এই জিনিসটা একটা কন্টিনিউয়াস প্রবলেম। ক্লায়েন্ট নিয়ে আসছে ছোটখাটো একটা জিনিস, লেটস সে আমার উবার টাইপের একটা অ্যাপ লাগবে, এ লাগবে সে লাগবে। তো 2 দিন পরে ও হচ্ছে রিকোয়ারমেন্ট, ওর ভালো লাগতেছে না, হঠাৎ করে রিকোয়ারমেন্ট চেঞ্জ করে বলতেছে এখন না, আমি ফেসবুকের ক্লোন করতে চাই, কথার কথা। এই জিনিসটা হয়, এই জিনিসটা খুব বেশি হয়। এই জিনিসটার সাথে আসলে ওইভাবে ডিল করার মতো অবস্থা থাকে না। এটা আসলে সিনারিওর উপর ডিপেন্ড করে যে ক্লায়েন্টটা কেমন। ঠিক আছে, যেমন আমার রিসেন্টলি একটা ক্লায়েন্ট, আমি যদি নিজের একদম ইয়ের থেকে বলি, ও হচ্ছে একটা প্রপার্টি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আসছে, বুঝছেন? তো ওইখানে নর্মাল সিস্টেম ছিল, বুকিং থাকবে, চ্যাট থাকবে, নর্মাল অনেকগুলো ফিচার ছিল, 7-8টা বড় বড় ফিচার ছিল, থার্ড পার্টি ইন্টিগ্রেশন ছিল। এখন ও হচ্ছে ওর এটা 3 মাসের মধ্যে শেষ করার কথা ছিল। ঠিক আছে, বাট একটা সার্টেন টাইমে গিয়ে এমন হয়েছে যে ওর রিকোয়ারমেন্ট বাড়তে বাড়তে ওই প্রজেক্টটার লেন্থ হয়ে গেছে 6-7 মান্থ। হুম হুম। ঠিক আছে, তো এইগুলার ক্ষেত্রে যদি বলি যে বাজেটের কোনো তারতম্য হয় না, সেটা কি বলা যাবে? সেটা কি বলবো? মানে বাজেটের কি কোনো ইয়া হয় কিনা? তো হুম হুম। এগুলার ক্ষেত্রে এটা ডিপেন্ড করে আসলে ক্লায়েন্টের ইনিশিয়াল বাজেটের উপরে। যে লেটস সে ও $4,000 নিয়ে আসছে, এরপরে হচ্ছে যে ও ফিগমা ফেজটাতে হচ্ছে ফিচার গুলো লক করলো। অনেক সময় হয় কি যে ফিগমাতে যদি ফিচার লক না হয়, তাহলে ক্লায়েন্ট কন্টিনিউয়াসলি ফিচার অ্যাড করতে থাকে, এটা অ্যাড করতে থাকে, ওর যে সময় যেটা মনে হয়। ওই সিচুয়েশন গুলোতে আমাদের আর কিছু করার থাকে না, যদি ফিগমা লক না হয়। ঠিক আছে, হুম হুম। তখন হচ্ছে যে ওরে বাজেট বাড়ানোও যায় না, প্লাস হচ্ছে যে কিছুই করা যায় না, ও বলতেছে অ্যাড করতেই হবে, না করলে ও প্রজেক্ট ক্যান্সেল দেওয়া চলে যাবে, যাতে কোম্পানির লস। আর এই সিচুয়েশনে সবচেয়ে মানে সুন্দর সলভ হয় ওই জায়গাতে, যখন হচ্ছে যে আমরা একদম ফার্স্ট ফেজে যখন ক্লায়েন্ট আসে, ওর রিকোয়ারমেন্ট গুলো আমাদের সাথে মিট করে, আমরা বুঝাই যে ওর যে হ্যাঁ আমরা পারবো, উই ক্যান ডু দ্যাট। তখন ও একটা যায় যে ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার প্রজেক্টের জিনিস, এই রিকোয়ারমেন্টস গুলা তুমি হচ্ছে যে এটার উপরে বেস করে একটা ডিজাইন স্ট্রাকচার দ্বারা করো। তখন ফিগমা ফেজ যদি লক হয়ে যায় একদম 100% যে তোমার এই ফিচার থাকবে, তখন ক্লায়েন্ট ফিগমা চেক করে যে আচ্ছা আমার এই ফিচার চাইছি, এখানে এখানে এটা থাকার কথা ছিল, আছে, লক, পারফেক্ট। ওই ওইগুলাতে যখন ক্লায়েন্ট ওই ওই জাতের যে প্রজেক্ট গুলো হয়, তখন হচ্ছে কি আমরা যখন ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড শুরু করি, তখন হচ্ছে দেখা যায় যে কি যে আপনার কি বলে যে ও যদি কোনো এক্সট্রা ফিচার অ্যাড করতে চায়, প্রত্যেকটা ফিচারের বিনিময়ে ওই ফিচারের কমপ্লেক্সিটি অনুযায়ী একটা চার্জ করা হয়, যে এই ফিচার গুলা আমরা একটা ডক করে ফেলি ইনিশিয়ালি, যে এই ফিচার গুলা লক ছিল, এর উপরে বেস করে। কিন্তু ওই যে ফিগমা যদি লক না হয়, তখন হচ্ছে যে এই জিনিসটা আসলে হ্যান্ডেল করার সিচুয়েশন থাকে না। এরকম অনেক প্রজেক্টই হয় আসলে, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা হইতেই পারে, এটা হওয়াটা খুবই ন্যাচারাল জিনিস, মানে এই মানে ফাইবার বা আপওয়ার্ক বেস প্রজেক্ট কাজ করলে। এদিক মুড থেকে সুইং একটা হচ্ছে, বোঝার চেঞ্জ বিষয় করে। হচ্ছে যে আপনার ফাইবারে যখন আমরা অ্যাপ্রোচ করি, দেখা যায় ক্লায়েন্ট আসলে ওকে সামহাও স্যাটিসফাই করলে ও টাকা নিয়ে প্যারা দেয় না। এদিক থেকে একটা ভালো। কিছু ক্লায়েন্ট সেটা থাকে একটা ভালো দিক। ইন্ডিয়ান, পাকিস্তান, কিছু ক্লায়েন্ট থাকে এরা আসেই দুষ্টামি করতে, দ্যাটস আ হুম। ডিফারেন্ট ইস্যু। বাট নর্মালি এরকম হয় না। এনিওয়ে, একটু ছোট একটা অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হচ্ছে যে আপনারা যারা জয়েন করেছেন, মোটামুটি আমি যখন মেইল করি আপনারা প্রায় 40 জনের মতো ইন্টারেস্টেড ছিলেন, বাট আজকে সেশনে একটু কম, মাত্র 12 জন। আমি আর আহ, মশিউর ভাই বাদ দিলে হচ্ছে 10 জন। এই জন্য আমি ডিসাইড করছি, যেহেতু আপনারা আসছেন, আমার এই রেকর্ডেড ভার্সনটা শুধুমাত্র আপনারাই পাবেন। এই জন্য আমি একটা গুগল ফর্ম দিছি, কাইন্ডলি একটু ফিল আপ করবেন। স্পেশালি আপনারা মেইলটা ঠিক মতো লিখবেন, হারি আপ অনেকে মেইল ভুল গাইস। দেয়। এই মেইলে যারা ফিল আপ করবেন তাদের আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব, কি বলে, আহ এটা দিয়ে দিব, কি বলে, ড্রাইভে আপনাদের এই মেইলে একটা ড্রাইভ লিংক দিয়ে দিব, যেটা দিয়ে আপনারা দেখতে পারবেন, অথবা প্রাইভেট ভিডিও দিয়ে দিব যেটাতে আপনাদের মেইলগুলো অ্যাড করে দিব, ওই লিংক দিয়ে আপনারা দেখতে পারবেন। আমি আপনাদের মেইল করবো আর কি। কারণ দেখা যায় যে
স্বাভাবিকভাবেই আমরা যখন একটা ফ্রি সেশন অ্যারেঞ্জ করি আমাদের অনেক একটু প্যারা হয়, স্বাভাবিক। আমাকে টাইম ম্যানেজ করতে হয়, আমাদের গেস্ট যাকে আনি তার একটা টাইম ম্যানেজ করতে হয়। সামনে আরো আরো বড় আরো গেস্ট আনবো আমরা। আসিফ ভাইয়ের সাথে অলরেডি কথা হয়েছে, আসিফ ভাইয়াকে আনার চেষ্টা করতেছি আমি ক্লিন আর্কিটেকচার জন্য। তো এরকম গেস্ট আসবে। তো একটা গেস্ট আসার পরে যদি একটু বেশি মানুষ থাকে দেখতেও ভালো লাগে, আমাদের সেশন নিতেও ভালো লাগে। এনিওয়ে, কাইন্ডলি একটু ফিল আপ করে ফেলবেন, না হলে হচ্ছে আপনারা রেকর্ডটা পাবেন না, রেকর্ড ভার্সনটা পাবেন না। এনিওয়ে, আমরা মুভ অন করি নেক্সট কোশ্চেনে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং কোশ্চেনে যেটা নিয়ে আজকে আমাদের সেশন, সেটা হচ্ছে আপনি একটা অ্যাপের প্রাইস কিভাবে বলেন। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে বলি। একজন আসলো, সে এসে বললো আমি একটা ই কমার্স অ্যাপ বানাতে চাই। এখন ই কমার্স অ্যাপ, দারাজ একটা ই কমার্স অ্যাপ, আবার ধরেন লার্জ ফার্মার জন্য একটা ই কমার্স অ্যাপ আছে। দুইটার ডেটা সেট অনেক ডিফারেন্ট, দুইটার ফিচার অনেক ডিফারেন্ট। একটাতে আহ, দেখা যাবে যে হোম পেজে প্রায় কয়েক লাখ ডেটা লোড হইতেছে, আরেকটাতে 200 ডেটা লোড হইতেছে। তো অনেক বেশি ডিফারেন্স। তো এই যে আপনাকে এসে একটা অ্যাপ বানাইতে বলে, এইটার প্রাইসটা কিভাবে চিন্তা করেন এবং কিভাবে অ্যাপ্রোচটা করেন? আচ্ছা, এখানে যেহেতু এটা আজকের মানে সবচেয়ে মানে কোর থিংস মিটিং এর বা এই ওয়ার্কশপের, সো এই জিনিসটা নিয়ে একটু আমি হচ্ছে পয়েন্ট বাই একটু ব্রেক ডাউন করবো। শিওর, শিওর। সো হ্যাঁ, তো এটা হচ্ছে যে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে একটা প্রজেক্টের প্রাইস কিভাবে সেট করা হয়, সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করা। ফার্স্ট অফ অল, যে আমি যে বললাম যে ক্লায়েন্ট হচ্ছে ফাইবার বা আপওয়ার্কেও ওদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই রিলেটেড অ্যাপ লাগবে, আমি এই জিনিসটা করতে চাই। তো ওই রিকোয়ারমেন্টটা হচ্ছে ফার্স্ট অফ অল অনেক ভালোভাবে বুঝতে হয়, এবং ওই অনুযায়ী একটা ফিচার লিস্ট করতে হয় যে আমার এই অ্যাপে কি কি ফিচার হবে। ঠিক আছে, লেটস সে লগ ইন, পেমেন্ট, গেটওয়ে বা পুশ নোটিফিকেশন। ঠিক আছে, এরপর হচ্ছে মনে করেন যে ইউজার ফ্লো থাকবে, যে কেমন টাইপের ইউজার, কোনো রোল আছে কিনা, রোল বেস কাজ আছে কিনা। লেটস সে 2-3টা রোল আছে, আবার অনেক সময় দেখা গেছে যে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হয়, ইউজারের জাস্ট কোনো কিছু নাই, জাস্ট লগ ইন থিংস। সো এই একটা জিনিস। আর একটা হচ্ছে যে মনে করেন যে টেকনিক্যাল ফিচার, যে মানে কত বেশি ইয়ে আছে, যেমন ইন অ্যাপ পারচেজ আছে কিনা, এইসব জিনিসগুলো ফোকাস করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলে আমার প্রজেক্টের কি কি ফিচার গুলো আছে এগুলো বের হয়ে আসে। ঠিক আছে, এরপরে কাজের সময় নির্ধারণ করা, যেমন মনে করেন যে একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে, যে পুরো ওভারঅলের যে ফিচার গুলো আছে ওগুলো ইমপ্লিমেন্ট করতে কেমন সময় লাগতে পারে। তো এই জিনিসটার ক্ষেত্রে হয় কি যে এটা হচ্ছে যে একটা প্রজেক্ট ফুল তো আর 3 মান্থস, লেটস আমি নিলাম 3 মান্থস আর পুরোপুরি, মানে এগুলো হচ্ছে একটা ফেজ বাই ফেজ হচ্ছে যে আমি এই প্রজেক্টটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা শেষ, ফিচার অ্যানালাইসিস করা শেষ আমার। তো এখন হচ্ছে যে আমি ইউআই তে কয়দিন সময় নিব, লেটস একটা প্রজেক্টের ডিউরেশন 7 দিন, আমি ইউআই তে নিব 2 দিন, আরেকটা ফ্রন্ট এন্ডে নিব 2 দিন, ব্যাক এন্ডে নিব 2 দিন, এভাবে আরেকদিন থাকবে কথা কথা ডেপ্লয়মেন্টে। সো এভাবে হচ্ছে আলাদা আলাদা, বা টেস্টিং এর জন্য লেটস সে কিছুদিন। সো এভাবে হচ্ছে মানে কাজের জিনিসটা নির্ধারণ করা যায়, কতদিনে কতটুকু কাজ শেষ করা সম্ভব, যে এই প্রজেক্টের যে ফিচার, এই ফিচার কি 2 দিনে ইউআই ইউএক্স কমপ্লিট করা পসিবল কিনা। সো উই হ্যাভ টু থিঙ্ক দ্যাট। সো এটা যখন আমরা একটা অ্যানালাইসিস করি তখন একটা এস্টিমেট চলে আসে যে এই প্রজেক্টটার প্রাইস কত হইতে পারে। ঠিক আছে, সো এটা আসলে ডিপেন্ড করে আসলে ওই ফিচার লিস্টের উপরে। এরপরে আরো কিছু জিনিস আছে, যেমন আহ মনে করেন যে যেমন মাইক্রো সার্ভিস আছে, এরপরে হচ্ছে যে নর্মাল যেগুলো থাকে। তো মাইক্রো সার্ভিস বা এগুলো হইলে তখন প্রজেক্টটার প্রাইসটা হচ্ছে একটু হাই হয়ে যায়। ঠিক আছে, হুম, হুম। কারণ ওর আর্কিটেকচারই আলাদা। কারণ আমি নর্মালি সবচেয়ে, আমি যদি একটু টেকনিক্যালি বলি, জিনিসটা হচ্ছে যে এরকম যে আমরা সবচেয়ে প্রচলিত যেই ব্যাকএন্ড টেকনোলজি সেটা হচ্ছে মনোলিথিক। ঠিক আছে, এগুলাতে হচ্ছে যে আপনার নর্মাল বা বড় প্রজেক্টও করা যায়, কারণ ওইখানে হচ্ছে কি যে সবগুলা ফিচার একটা সিঙ্গেল জায়গায় থাকে। মনে করেন যে ওর সার্ভার একটা, লেটসে। তো এভাবে হচ্ছে জিনিসটা কাজ করে। আর আমি যদি মাইক্রো সার্ভিসে চলে যাই তখন হচ্ছে যে ওটা হচ্ছে যে একটা আলাদা আলাদা সার্ভারে মনে কর যে ইয়ে করতেছে, যে আলাদা, যে আমার পেমেন্ট গেটওয়ের জন্য একটা, লগ ইন ফ্লো এর জন্য একটা, বা এরকম আলাদা আলাদা। তো এটা হচ্ছে হলে হয় কি, তখন দেখা যাচ্ছে যে টকার বা কিউবারনেট এসব ইউজ করতে পারে, তখন হচ্ছে যে একটা ওই প্রসেসটার প্রাইস রেঞ্জ একটু বেশি হয়ে যায়। তো এই সব কিছু ওভারঅল চিন্তা করে এই ফেজ বাই ফেজ চলে যখন, তখন হচ্ছে যে আমরা একটা আইডিয়া পেয়ে যাই। এরপর আবার কিছু কিছু প্রজেক্টে থাকে এআই ইন্টিগ্রেশন থাকে, লেটস সে চ্যাটবট তৈরি করবে ক্লায়েন্ট অ্যাজ এ র্যাপার, নট মডেল হুম, ট্রেন। মডেল ট্রেন হচ্ছে এটা আবার অন্যদিকে চলে যায়, তো এরকম হুম, আসে হুম। না নর্মালি মডেল ট্রেন। ম্যাক্সিমাম থাকে যে আমি চ্যাটবট ইন্টিগ্রেট করতে চাই আমার অ্যাপে, দ্যাটস দ্য থিং। সো এই এআই ইন্টিগ্রেশনের উপরে বেস করেও যে একটা আপনার বাজেটের তারতম্য হয়।
ঠিক আছে। সো মেনলি হচ্ছে যে আমি যদি সামারি করি ওভারঅল, যে বাজেটটা আসলে মেনলি নির্ভর করে যে আপনার ওই প্রজেক্টটার কমপ্লেক্সিটি কেমন, ওই প্রজেক্টটার হচ্ছে যে ভবিষ্যতে এটা কত বড় হইতে পারে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্ট মিটিং এ শুরুতে বলে নেই যে আপনার টার্গেট অডিয়েন্স কারা, বা হুম আপনার আপনার টার্গেট অডিয়েন্স কে হইতে পারে। তো ও যদি বলে যে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে যে 18 বছরের যুবকরা, কথার হুম কথা, তার মানে শিওর ওই অ্যাপটা অনেক বেশি ইউজ হচ্ছে। ঠিক আছে। বা হুম হচ্ছে ও বলতেছে যে আমি একটা গেমিং প্ল্যাটফর্ম বানাচ্ছি, লেটস সে পাবজির মতো একটা গেম, আনরিয়েল বা এরকম কিছু একটা করতেছি। এখন ও বলতেছে যে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে আম, যারা প্রচুর গেম খেলে, ফর শিওর অনেক ভালোভাবে করতে হবে। ঠিক আছে। বা হচ্ছে যে একটা প্রসিডিওরের মধ্যে যাইতে হবে, ওই জিনিসটার মধ্যে অনেক বেশি অপটিমাইজেশন আনতে হবে। ঠিক আছে। তো এই একটা জিনিস আইসা পড়ে যে এই জিনিসের উপর বেস করে বা থার্ড পার্টি কোনো ইন্টিগ্রেশন আছে কিনা, এআই সার্ভিস আছে কিনা, তো এইগুলোর উপরে বেস করে আসলে মেনলি একটা এগুলা জিনিসগুলো তখন প্রত্যেকটা ফেজ বাই ফেজ যেতে যেতে একটা আইডিয়া এসে পড়ে যাচ্ছে আমি এই প্রজেক্টের বাজেট ম্যাক্সিমাম 8K না দিলে হবে না, বা সেভেন হুম। কে না দিলে হবে না, এরকম আর কি। সো আই ক্যান সে দিস ইজ দ্য ওয়ে টু গিভ বাজেট। সো আমি আসলে এই সেম অ্যাপ্রোচেই কথা বলি কোনো ক্লায়েন্টের সঙ্গে যখন কথা বলি। আমার বেসিক্যালি আইডিয়া থাকে হচ্ছে ধরেন একটা এস্টিমেট আইডিয়া দেই যে ধরেন আমার পার মান্থ স্যালারি হচ্ছে 40,000 টাকা। সো আমি যদি হিসাব করি যে আমার একদিনে কাজ করার পেমেন্ট হচ্ছে ধরেন 1,500 টাকা। সো আমি ওই হিসাব করে চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে আমার 1,500 টাকা পার পার ডে পেমেন্ট। সো আমার কয়দিন লাগবে এবং ওই কয়দিনের হিসাব করে এক্স্যাক্টলি। আমি একটা আইডিয়া দিই। সো এটা একটা ভালো ওয়ে। আবার অনেকে দেখি যে একটা ডিফারেন্ট ওয়েতে ট্রাই করে। অনেকে যেটা করে সেটা হচ্ছে যে ফিচার ওয়াইজ আপনি যেটা বললেন যে ফিচার কাউন্ট ওয়াইজ। করে যে আমি আমার পার ফিচার $1,000। তো আমি চিন্তা করলাম যে একটা ফিচার যদি $1,000 হয়, 5টা ফিচার আছে, তো পাঁচ অল হাজার লাইক ডলার বা ফিচার 500 কমপ্লেক্সিটি। বা $500 একটা ফিচার ওই হিসাবে। তো দুইটা অ্যাপ্রোচই আমার কাছে মনে হয় মোটামুটি ভালো। ওকে, আরেকটা ইন্টারেস্টিং আর কোশ্চেন। আরেকটা, হুম, শিওর শিওর, আচ্ছা বলেন ওকে, এটার আগে বলেন একটু বলেন শেষ বলেন। করি। এটা অ্যাড হচ্ছে করেন। যে ওই যে হুম একটা কথা বলছি যে লাইক আহ, যে আমি কি মনোলিথিক করতেছি নাকি মাইক্রো সার্ভিসে যাচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে যে মানে আমরা ইনিশিয়ালি অনেক বেশি চিন্তা করতে হয়। যেমন কিছু কিছু মাইক্রো সার্ভিস আসে যেগুলো হচ্ছে যে অনেক বড়, যেমন রিসেন্টলি একটা অনেক বড় প্রজেক্ট আছে, লেটস সে লাইক 15K এর মতো। তো ওটা হচ্ছে যে আমরা একটু ফিচার অ্যানালাইসিস করার সময় দেখছি যে ওটা যদি আমি মনোলিথিক ওয়েতে করি, ঠিক আছে, মনোলিথিকের ডেভেলপমেন্ট অনেক সহজ, বা হচ্ছে যে সবকিছু এক জায়গায় থাকে, টেস্ট করা ইজি হয়। বাট তারপরও যে মনে করেন যে আপনার পেমেন্ট গেটে অফ হয়ে গেছে, পুরো অ্যাপ অফ হয়ে গেল, সো হুম ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। সো এই জিনিসগুলো মানে ইনিশিয়ালি মানে এট দ্য সেম টাইম আপনাকে হচ্ছে অনেকগুলা কাজ করতে হয়, আসলে টাস্ক কমপ্লিট করতে হয়, যে আপনি ফিচারও অ্যানালাইসিস করতেছেন, আবার এট দ্য সেম টাইম এই ফিচারের সাথে কোন টেকনোলজিটা যায় ওই জিনিসটাও ডিসাইড করতেছেন। এবং আপনি যে কথাটা বললেন এটাও আমি এই প্রসেস আমি করি, যে আমার পার ডে ওয়ার্ক আর মানে ইয়ার উপরে যেটা বললেন ওইভাবেও হয়। তো এই আর কি ওভারঅল জিনিসটা আর কি। ওকে। বাকি যারা একটু রিসেন্টলি জয়েন করেছেন তাদের জন্য বলতে চাই যে আমরা একটা গুগল ফর্ম দিয়েছি যেটা লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে। এইখান থেকে একটু দেখে নিবেন। আপনারা হচ্ছে যদি গুগল ফর্মটা ফিল আপ করেন আপনাদের এই মেল ধরে আমি হচ্ছে আজকে ক্লাসের রেকর্ডটা পাঠিয়ে দিব। যারা এইটা ফিল আপ করবেন না তারা পাবেন না। এনিওয়ে, ফিল আপ করে ফেলবেন। আচ্ছা, আজকের সবচেয়ে ইন্টারেস্টিং কোশ্চেন, এটা শুধু আপনি আমার স্টুডেন্ট দেখে আমি জিজ্ঞেস করতেছি, নাহলে আমি এই যে কোশ্চেন রাখতাম না। সেটা হচ্ছে যে আপনার করা, যদি প্রবলেম না থাকে, আপনার করা সবচেয়ে হাইয়েস্ট বাজেটের অ্যাপটা কি এবং কিরকম বাজেট ছিল, যদি প্রবলেম না থাকে আর কি আপনার এন্ড থেকে। আহ আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক সো। আমি তো অনেকগুলো অ্যাপ করছি আসলে, মাঝে মাঝে মোটামুটি। আপনি তো জানেন তো, আপনার থেকে মোটামুটি অনেক কিছু শিখছি বা এখনো হেল্প নেই। সো ফার্স্ট অফ অল একটু শাওনের কথা বলি যে হি ইজ দ্য গায়, যে যারা আমি সবসময় নক দিয়ে পাইছি, টু বি অনেস্ট, যে ভাই আমার একটা হেল্প দরকার এই রিলেটেড। সবসময় যে আমার প্রফেশনাল কাজে রয়েছে এমন না, পার্সোনাল রিজন আমি নক দিছি। সো ইয়া, সো হি ইজ হিউজ থ্যাঙ্কস টু হিম এন্ড হি ইজ ভেরি হেল্পফুল, টু বি অনেস্ট। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এটা এটা আসলে বলার রিজন ছিল এটাই যে মানে এই জন্য হয়তো বা আমার বলতে সমস্যা নাই, ইস্যু নাই, এই জিনিসটা বোঝানোর জন্য, জাস্ট টু সে দা থিংস। সো সবচেয়ে বড় প্রজেক্ট একদম আমি যখন ইনিশিয়ালি শুরু করছি তখন অনেক বড় একটা প্রজেক্ট করছিলাম সোশ্যাল মিডিয়া, বাট ওটার বাজেট অনেক কম ছিল, 4K ছিল। বাট বর্তমানে আমার হাতে মানে আমার করা সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে 15K।
আর 15K, তার মানে সেকেন্ড হচ্ছে 15 লাখ। 15K। 15 লাখ না, 15 লাখ একটু বেশি, 18 লাখের মতো অ্যারাউন্ড। আর একটু বেশি আর ওটা ওকে। হচ্ছে মানে ওই ক্লায়েন্ট যে ও হচ্ছে আবার উইজ খলিফার মানে সাথে একটা সময় নাকি মিউজিক করতো, ওর ফেসটা অনেকটা সেম। যাই হোক, দের ওয়াজ দ্য থিং, ইজ ভেরি ফান গায়। সো এন্ড আরেকটা হচ্ছে যে আরেকটা রানিং প্রজেক্ট ছিল, ওই যে বললাম যে প্রপার্টি ম্যানেজমেন্ট, ফ্রান্সের একটা ক্লায়েন্ট ছিল। তো ওই প্রজেক্টটাও ছিল অলমোস্ট 10K এর উপরে। ওটা স্টিল রানিং চলতেছে, ডিপ্লয়মেন্ট ফেজে আছে। সো ইয়া, দ্যাটস দ্য আসলে কেস। সো দিন শেষে না একটা মজার জিনিস হচ্ছে, যেমন আশা আমি আশা করি এই ভিডিও। আহ, হ্যাঁ, আর যেমন আমি যখন করি, আমি যখন কোম্পানি জব করতাম আমার ইয়েতে, আমারও এক যে একটা প্রজেক্ট আছে, যা 1000+ সেল আছে এই সে কোড ক্যানিয়নে। তো মাঝে মাঝে হুম আফসোস লাগে, বা আগে লাগে না যে জানি আমি নিজের জন্য এটা করতে পারতাম। কারণ হুম। দিন শেষে ব্যাপারটা হচ্ছে কিরকম, আপনাকে কেউ একজন 15K দিচ্ছে, ডলার দিচ্ছে, কোন একটা রিজনে অবশ্যই দিচ্ছে, রাইট? সো সে অবভিয়াসলি। আপনার সে 15K ডলার দিচ্ছে, তার মানে সে এখান থেকে 15K উঠাইতে পারবে দেখে সে দিচ্ছে, রাইট? সো মাঝে বুঝছে। মাঝে এই জিনিসটা কিরকম লাগে, লাগে না যে আমি যদি নিজের জন্য করতাম হয়তো আমার নিজের একটা কোম্পানি থাকতে পারতো এখন। সো এই ব্যাপারটা কিভাবে দেখেন? আসলে এই জিনিসটা আসলে এরকম যে যখন ক্লায়েন্ট কোনো আইডিয়া নিয়ে আসে, হুম তখন মানে সত্যি কথা টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি বলতে, তখন মনে হয় যে আরে কিচ্ছু জানে না, ঠিক আছে। হুম হুম অথচ আমি এই সবগুলা জিনিস জানি এবং আমি এগুলার টেকনোলজিতে কনভার্টও করতে পারবো। ওর বিজনেসটা টেকনোলজিতে কনভার্ট করার মতো নলেজ আমার মধ্যে আল্লাহর মতো আছে, আল্লাহ দিছে হুম হুম আমারে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো নিজে করতে পারছি না, এগুলো অন্য একজনের প্রজেক্ট বা অন্য একজনের বিজনেস, ঠিক হুম আছে। হুম তো হ্যাঁ, যদি এরা আসলে মাঝে মাঝে লাগে এই অনুশোচনাটা বা হুম এই জিনিসটা হয় যে ইস, এই একটা প্রজেক্ট যদি আমার হইতো, লেটস যে হুম আমার হুম এটা, তাহলে ভাই 15K 20K ইজ নট এ স্মল থিং টু হ্যাভ ইন আওয়ার কান্ট্রি রাইট নাও। হুম। ইটস এ বিগ থিং। এনিওয়ে, আপনি আমরা একটু কোশ্চেন সেশনে চলে যাই, আমরা একদম শেষের দিকে, মাত্র 9 মিনিটের মতো আমাদের হাতে আছে। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা নিব। এনিওয়ান উইথ এনি সর্ট অফ কোশ্চেন্স, আনমিউট করে বলতে পারেন। আই গেস আনমিউট অল অপশন দেওয়া নাই। আহ, ইয়েতে দিতে পারেন, আমি এখান থেকেও বলতে পারবো। ওকে। হ্যাঁ, শাওন ভাই। আহ, ভাই আপনার ইকো হচ্ছে একটু, এটা হ্যাঁ, সাউন্ডটা অফ করে বন্ধ তারপর করেছি আবার একটু বন্ধ ই করেন। করেছি। হ্যাঁ, বন্ধ করেছি। এখন কি ওকে হচ্ছে? ওকে। জি জি, পারফেক্ট পারফেক্ট, বলেন। হ্যাঁ, আমি তো ইন্টারেক্টিভ কেয়ারে 6 ব্যাচের ছিলাম, তো আসলে দুর্ভাগ্য আমাদের তো হুম হুম। মেরুদণ্ড ভেঙে দিল। এখন তো আপনারা তো, আপনাদের কাছে অনেক আশা করে আসছিলাম, কিন্তু কি বলতে কি হয়ে গেল এখন। কি কি আমাদের ব্যাপারে কি কি ভাবতেছেন বলেন? আসলে আমাদের অনেস্টলি তো কোম্পানি এখনো মানে অফিসিয়ালি কোনো অফ হয়নি, সমস্যা হচ্ছে এইখানে। আর আপনাদের ব্যাপারে যেটা ভাবছি, আসলে আমি মানে বাকি যারা ইনস্ট্রাক্টর ছিল, আগের ছিল আসিফ ভাই, সবার সঙ্গে বসছি এই ব্যাপারে না, আসলে তেমন হ্যাঁ কিছু একটা করার মতো পাট পাইতেছি না। বাট এই জন্যই আমি কোর্স লঞ্চ করতেছি। নর্মালি দেখা যায় যে কোনো একটা জায়গায় আমরা যখন কোর্স করি, মানে আমাদের স্বাভাবিকভাবে যে আপনাদের সাথে যে প্ল্যান ছিল, আমি অ্যাজ ইনস্ট্রাক্টর ক্লাস নিব আপনাদের, এবং আমার সাথে ইমতিয়াজ ভাই থাকতো, উনি থাকতো আর আমি করতাম। তো দেখা যেত যে ওইখানেও আপনারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পে করে ফেলছেন। এই জন্য আমি এই সব জিনিস চিন্তা করেই যেটা চিন্তা করছি হ্যাঁ যে আমি নিজে কোর্স লঞ্চ করব, এবং এটা একটা মিনিমাল প্রাইসেই করব। আমার মনে হয় না যে এইরকম প্রাইসে আসলে এই টাইমে কেউ প্রাইস কোর্স লঞ্চ করতে, সেটা মাত্র হচ্ছে 2K। তারপরও আপনাদের মতো যারা, মানে যেমন আপনার কথা যদি বলি, আপনি ব্যাচ 6 আপনাদের জন্য সবচেয়ে বেশি আমার খারাপ লাগে আপনাদের জন্য, কারণ আপনারা না একটা ক্লাস পাইছেন। ইভেন সত্যি কথা বলতে, আপনাদের এই হ্যাঁ ক্লাসটা, ওরিয়েন্টেশনের ক্লাসে আমি নর্মালি থাকি না। আমাদের বাকি যতগুলো ব্যাচে আরো দুই, ওই যে তানজিম ভাই আছে, তারপরে আরো দু একটা মশিউর ভাই আছে, ওনারা জানে যে আমি কখনো নর্মালি আপনাদের ওরিয়েন্টেশন থাকি না। কিন্তু আমি ছিলাম এই জন্যই, যাতে ওই ব্যাচটা তাড়াতাড়ি শুরু করা যায়। তারপরও এরা আসলে সামহাও এটাতে করছে, তো আপনারা একটা ক্লাসও পান নাই। তো আমার যেটা, আমি ইন্টারেক্টিভ কেয়ার সঙ্গে আসলে আর কোনো সম্পর্ক আমার নাই ডিরেক্টলি, এবং এটার সঙ্গে আমি কানেক্টেড থাকতে চাইতেছি না। বাট আপনারা যারা ভুক্তভোগী, আহ, তাদের জন্য ভাবে বলবো না, বললে ব্যাপারটা অন্যরকম শোনায়। আপনারা যদি চান, আহ, চেষ্টা করেন যে আমার সঙ্গে কানেক্ট করতে, আমি যতটুকু পসিবল কমের মধ্যে করার চেষ্টা করব। আর 2K আসলে আমার কাছে মনে হয় না এর চেয়ে কমে হওয়ার কথা, বাট তারপরও আমি এই জন্যই 2K রাখছি, কারণ আমার এই ব্যাচের পরের ব্যাচ যেগুলো আসবে, সেগুলো এই রেঞ্জে আমি সেল করব না। কারণ আমি জানি আমি ইন্ডাস্ট্রি কি দিতেছি, এবং আমি গত মানে 1.5 বছর ধরেই এগুলো চালাই দিতেছি, আমি জানি। তো 2K আমি রাখতেছি আমার সেশনের
কোর্সটার জন্য। তারপর যদি আপনাদের কারো পার্সোনাল প্রবলেম থাকে, কারণ আমি জানি যে আমাদের ইন্ডাকটিভ কেসে যারা আমি স্টুডেন্ট ছিল তারা এরকমও হ্যাঁ, প্রবলেম আছে যার কাছে ওই টাকাই ছিল, বাইরে টাকা নাই। তো নক দিয়েন, বাকিটুকু ইনশাল্লাহ ট্রাই করবো। আহ, ইয়া সাথে কি ইমতিয়াজ ভাই থাকবে? না, ইমতিয়াজ ভাইকে এখনো চিন্তা করি না, কারণ ভাই এই বাজেটে ইমতিয়াজ ভাইকে আনা পসিবল না আমার পক্ষে। কারণ অনেস্টলি ও, এটা বলা উচিত না, ওনার এক ক্লাসের ফি আমার বহন করা খুব টাফ, একদম সত্যি কথা বলতে। আর রাব্বিল ভাই সব তো আরো ও, বাদ। ঠিক আছে, তো আমি ও। একাই নিব। বাট আরেকটু আমার আরেকটু কাছে মনে হয় না আরেকটু আপনাদের কমপ্লেইন রাখার জায়গা থাকবে। আচ্ছা, আরেকটু আমি জানতে চাচ্ছি। Sure, sure. আমাদের যে আমি ওই ইন্টারঅ্যাক্টিভ যে সিলেবাসটা আমি দেখছিলাম, সিলেবাসটা আমার পছন্দ হয়েছিল। মানে এইরকম কোর্স টাইপের মানে এরকম কি দেওয়া পসিবল হবে? না, এক্স্যাক্টলি এটা দিব না, কিছু চেঞ্জেস থাকবে, বাট আপনি যেগুলো পছন্দ করছেন সব পাবেন, টেনশন নিয়েন না। ফর এক্সাম্পল, আমি এটা আসলে অ্যানাউন্সমেন্ট করা উচিত কিনা আমি অলরেডি এখন আর আসিফ ভাইয়ের সাথে কথা বলি নাই। যেমন আমাদের গত 4 ব্যাচের সবচেয়ে স্পেশাল ক্লাস থাকতো, আমার কাছে মনে হয় যে আসিফ ভাই ক্লিন আর্কিটেকচার। আমি ওনার সাথে কথা বলে হয়তো 2টা ক্লাস ওনাদের নেওয়াবো, বুঝতে পারছেন? কিন্তু আমি এখন শিওর নাই, জন্য আমি এগুলো অ্যানাউন্সমেন্ট করতেছি না। তো এইরকম আপনাদের ইন্ডাস্ট্রিতে সোজা কথায় যে মশিউর ভাই যেমন আমার নিজের স্টুডেন্ট, উনি জব করতেছে, হ্যাঁ, তারপর তানজিম ভাই জব করছে, হ্যাঁ, ওনারা কিভাবে জব পাইছে আমি তো জানি, কি হ্যাঁ। শিখে ওনারা জব পাইছে। ঠিক আছে, তো ওই জিনিসগুলো আমরা রাখবো, আমার কারণ ওনাকে আমার জবে আমি পাঠাইছি, হ্যাঁ, আমাদের বুঝতে পারছেন? আমার শোনেন, এই এই আশা করে তো আপনাদের আমি করেছিলাম, কিন্তু তো সেই আশাই তো আমার হলো। আমি চাচ্ছি আসলে কি আমরাও যে এক্সপেক্ট করি না, আমার কি বলবো টাইমে বলেন। উঠাই দেন, বুঝছেন? বহুত কষ্ট করে ছোটখাটো চাকরি করি, তো যার কারণে আপনাদের মানে যে নক করতেছি, বুঝছেন? জি জি, বুঝতে পারছি, সমস্যা ইটস ওকে। এনিওয়ে, আমরা একটু রিলেভেন্ট কোশ্চেন, যে আর কারো কোনো কোশ্চেন থাকলে নিব। এনিওয়ান, আচ্ছা। এনিওয়ান উইথ এনি সর্ট অফ কোশ্চেন্স? ওকে, আমরা প্রায় শেষের দিকে, অল্প টাইম বাকি আছে। আই গেস কারো কোনো কোশ্চেন্স নাই, শেষ করে দিব এখনই। তো আশা করি আপনারা সবাই খুব যে আশা নিয়ে আসছিলাম আমাদের এখানে শেখার জন্য, একটা আইডিয়া নেওয়ার জন্য যে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আগাইতে পারি, বা একটা আম, আমরা যখন লিঙ্কডইনে বিভিন্ন পোস্ট দেই, এটা দেখে অনেক সময় অনেকে নক দেয়, তাদের সাথে কিভাবে কথা বলতে পারি এবং কিভাবে আমাদের প্রাইসটা মেনটেন করতে পারি। মশুর ভাইকে থ্যাঙ্কস আমাদের সাথে সেশন জয়েন করার জন্য, একটু আইডিয়া দেওয়ার জন্য। আপনারা থ্যাংক ইউ সো সবাই মাচ ভাই। কাইন্ডলি আমার কমিউনিটিতে জয়েন থাকবেন। এখান থেকে আমরা ইনশাল্লাহ আরো ভালো ভালো সেশন আনার চেষ্টা করবো। ফর এক্সাম্পল, আমি প্ল্যান করতেছি নেক্সট সেশনটা থাকবে হচ্ছে ফাইবারের উপরে। আমি ওইখানে এমন একজন গেস্ট আনবো যে কোনোদিন এখন পর্যন্ত কোনো সেশনে জয়েন করে নাই। যেটা হচ্ছে আমার নিজের আপন বড় ভাই। সে একটু শাই টাইপের, সে সব জায়গায় আসতে চায় না, কিন্তু আমার ভাই মোটামুটি ফাইবারে খুব ভালো করছে, এবং আমি এখন ভাইয়ের সাথে কথা বলি নাই। আমার নিজের আপন বড় ভাই, ভাইয়া ডিজিটাল মার্কেটিং থেকে মাত্র 4 মাসে নিজের প্রোফাইলটা হচ্ছে লেভেল 2 নিছে। কিন্তু ভাইয়া আসলে একটু লোকই থাকতে পছন্দ করে, এই জন্য কারোর সাথে যায় না। উনি শুধু কথা বলে হচ্ছে আমাদের, ওনার ডিজিটাল মার্কেটিং এর ইনস্ট্রাক্টর ছিল শামীম ভাই, ওনার সঙ্গে আর ওই কমিউনিটির সঙ্গে। কমিউনিটির 2-4 জন মানুষ চিনে, কিন্তু এখনো কেউ জানে না যে ভাই লেভেল 2 তে আছে। আমি হয়তো ওরে আনার চেষ্টা করব, যাতে একটু আইডিয়া আপনাদের দিতে পারে যে কিভাবে আপনি আপনার ফাইবারটাকে সাজাইলে আপনি নক পাবেন, অ্যাটলিস্ট ইমপ্রেশন গুলো পাবেন, যাতে আপনি ওইখান থেকে মানে আমরা যেটা হয় যে আমাদের নর্মালি এখনকার সিস্টেম যেটা ফাইবারে, যে আমরা ফাইবারে ঢুকি, অ্যাকাউন্ট খুলি, খোলার পর বলি আরে আমি তো কাজ পারি, আমাকে দেয় না কেন। এটা এখন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রবলেম, কাজ পারলেই যে দিবে এরকম কোনো কথা নাই। তো এই প্রবলেমগুলো যাতে সলভ করা যায়, এই জন্য ভাইয়াকে আনার চেষ্টা করব। আমি এখনো শিওর না, যদি না আনতে পারি আমার মাথায় আরো একজন আছে, সেটা হচ্ছে আমাদের মশিউর, ওনার নাম হচ্ছে মোশাররফ ভাই। উনিও ফাইবারে খুব ভালো ইয়েতে আছে, ওনার সঙ্গে কথা বলে দেখি। তো এইরকম সেশন আনার চেষ্টা করব। আর কাইন্ডলি আপনারা একটু আমার কমিউনিটিতে পোস্ট টোস্ট করবেন, যাতে আমাদের সেশনগুলো কেমন লাগছে এটা সম্পর্কে, এবং সেশনগুলো কিভাবে ইমপ্রুভ করা যায়। কারণ আমার একটা ভালো দিক হচ্ছে যে আমি ক্রিটিসাইজ পছন্দ পছন্দ করি, কারণ দ্যাটস দ্য অনলি ওয়ে যেখান থেকে আপনি শিখতে পারবেন, আগাইতে পারবেন। এই জন্যই আমি আমার কমিউনিটির গ্রুপটাকে পুরোপুরি পাবলিক রাখছি, যাতে মানুষ দেখতে পারে যে আসলে এখানে আমরা কি করতেছি, কিভাবে করতেছি, ক্রিটিসাইজ করতেছেন ওইটাকে কিভাবে সলভ করতেছি। এবং মানে আমার এক্সপেকটেশন সিম্পল, যারা আমার ক্লাস করছে তারা জানে যে আমার ক্লাসে আমি কখনো যদি ভুলও পড়াই, এবং কোনো একটা স্টুডেন্ট আমাকে বলে যে ভাই আপনি তো ভুল পড়াচ্ছেন, এই জিনিসটা তো এরকম না ওইরকম হইতে পারে, তো আমি সঙ্গে সঙ্গে ঠিক করতেছি। আমি আমার মধ্যে ওই মানে ইগোটা নাই যে আরে আমার স্টুডেন্ট আমার ভুল ধরছে। সো
কাইন্ডলি কমিউনিটিতে এই জিনিসগুলো নিয়ে কথা বলবেন আমার কমিউনিটিতে, যাতে আমরা সেশনগুলোকে আরো ইমপ্রুভ করতে পারি, এবং কি সেশন চান সেগুলো নিয়ে কথা বলবেন। সো দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ নেক্সট কোনো সেশনে আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ মশিউর ভাই, আপনার কোনো কথা থাকলে বলতে থ্যাংক পারেন, ইউ সো লেস দ্যান মাচ। 1 মিনিট, সো শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনার কোর্সের ব্যাপারে তো বলছেন, আপনার তো একটা কোর্স আসার কথা ছিল। জি জি, মোটামুটি অনেকেই জানে সেটা আমার তো একটা কোর্স আমরা অ্যানাউন্সমেন্ট। ঈদের পরে লঞ্চ করব, হয়তো এই উইক থেকে আমি সিলেবাস দেওয়া শুরু করব এবং আদার্স যাদের দেওয়া শুরু করব। ঈদের সেকেন্ড উইক সেটাই। ইনশাল্লাহ আমি ফার্স্ট ক্লাস নেওয়া শুরু করবো এবং প্রথম 2 থেকে 3টা ক্লাস ফ্রিতে দিব। এরপরে আমি চাইবো যে তারা যেন জয়েন করে, যাতে তারা দেখে জয়েন করতে পারে যে কি চলতেছে এখানে, বাট একটা আইডিয়া নেওয়ার পরে, কারণ একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্টুডেন্ট না পাইলে আসলে আমার একটা ক্লাস নেওয়া খুব টাফ। আমি মানে দেখছি। 30 জন স্টুডেন্ট পাইলেও আমার মতো 60,000 টাকা, যেটা আমার 2 মাসের বেতন ছিল আগে। তো এটা আমি 4 মাসে পাই, যদি এইটুকু না পাই আমার জন্য কষ্ট করে যাবে। এনিওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান।